যদিও আমরা এই অবয়বটা আগেই দেখছি, তারপরে এখন মনে হচ্ছে যে যে ধারণাটা বারবার পরিবর্তন করছিল ফ্রান্সিস ফোকোয়ামা, যে মানে এন্ড অফ হিস্ট্রি থেকে আলোচনা করতে করতে 2023-24 পর্যন্ত বলেছে এই কর্তৃত্ববাদ, এই গণতন্ত্র, এই কর্তৃত্ববাদ, এই গণতন্ত্র, এটা বিভিন্ন ফেজেই কিন্তু সে স্বীকার করার চেষ্টা করেছে। গণতন্ত্র আসতেছে, আবার কর্তৃত্ববাদে বড় হচ্ছে। বিশেষ করে 9/11 পরে মানে সন্ত্রাসবিরোধী যুদ্ধের কারণে এক ধরনের জাতীয়তাবাদী শক্তিগুলো পশ্চিমাদের একটা সুবিধা পেয়েছে, এবং এই সুবিধার ফলে দেখা গেছে কি যে তারা পশ্চিমাদের সাথে সখ্যতা করে কাউকে সন্ত্রাসবাদী বলে, কাউকে জঙ্গি বলে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে মুক্ত রাখতে পেরেছে। আর এর ফলে একটা একচ্ছত্র আধিপত্য তৈরি হয়ে গিয়েছিল আলট্রা জাতীয়তাবাদীদের। আর এই সুযোগটা মাধ্যমে তারা ক্ষমতা থেকেছে এবং ক্ষমতায় থেকে আর না যাওয়ার চেষ্টা করেছে। এইটা বুঝতে পশ্চিমাদের সময় লাগলো। বাইডেন ক্ষমতা আসার পরে দেখা গেল যে গণতন্ত্রের উপরে সে একাধিক সম্মেলন করেছে। এই সম্মেলনের ফলে যে বার্তা সারা বিশ্বে আসছিল, অনেকে ভাবছিল এটা দুর্বল বার্তা হবে, বিশেষ করে পৃথিবীর বিভিন্ন যুদ্ধে তার ইনভলভমেন্টের কারণে। কিন্তু এখন দেখা যাচ্ছে না, এর একটা ইম্প্যাক্ট আসলেই পড়েছে, এবং কর্তৃত্ববাদীদের বিদায় পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। এমনকি শুধু সাউথ এশিয়ায় না, সাউথ এশিয়াতে আমরা এটা স্পষ্ট দেখতেই পাচ্ছি। এখন 3-4টা রাষ্ট্রে গণতন্ত্রের পথে গিয়েছে। ইভেন আফ্রিকা এবং লাতিন আমেরিকাতে কিন্তু যে সকল রাষ্ট্রগুলো, চিলির মতো রাষ্ট্র যারা দীর্ঘদিন যাবৎ চরম কর্তৃত্বের মধ্যে ছিল, তারা এখন ফুল ডেমোক্রেসি ঢুকে পড়েছে। মরিশাসের মতো রাষ্ট্র আফ্রিকার, এরা এখন ফুল ডেমোক্রেসি। পৃথিবীর 22টা ফুল ডেমোক্রেসি আছে, বা কোনো কোনো সময় 23টা হয় বা 24টা হয়, একটু এদিক সেদিক করে, এবং এর ম্যাক্সিমামই পশ্চিম ইউরোপের। তারপরেও এই পশ্চিম ইউরোপীয় এই গণতান্ত্রিক মানে ফুল ডেমোক্রেটিক রাষ্ট্রগুলোর মধ্যে আমেরিকা কিন্তু ফুল ডেমোক্রেটিক না, প্লট ডেমোক্রেটিক। কিন্তু এখন দেখতে পাচ্ছি লাতিন আমেরিকার দেশকেও দেখতে পাচ্ছি আমেরিকার উপরে স্থান, মরিশাসের মতো দেশকে দেখতে পাচ্ছি আমেরিকার উপরে স্থান। সে কারণে এই এখন আমার মনে হয় সাউথ এশিয়ার কেসে যদি আমরা বলি, ফোকোয়ামাকে আবার নিয়ে আসি, যিনি আসলে মূলত কর্তৃত্ববাদ নিয়ে ব্যাপক গবেষণা করেন, আরও ফরিদ জাকারিয়া যারা আছেন, ইলিবারেল ডেমোক্রেসির কথা যে ফরিদ জাকারিয়া বলেছেন, এগুলো এখন লাগামে টান পড়েছে, এবং মানুষ বুঝতে পারছে জাতীয়তাবাদের মধ্য দিয়ে কীভাবে, আলট্রা জাতীয়তাবাদের মধ্য দিয়ে কীভাবে কর্তৃত্ববাদের রূপায়ণ হয়েছে। সেই যাতে মানুষ ফিরে আসতেছে, গণতন্ত্রে যাচ্ছে। বাংলাদেশ তো মূলত গত কয়েক বছর যাবৎ হাইব্রিড ডেমোক্রেসিতে ছিল, সংকর। আমরা 4টা ডেমোক্রেসি ইন্ডেক্স, অনেকগুলোরই ডেমোক্রেসি মেজার করে, এর মধ্যে ডেমোক্রেসি ইন্ডেক্স একটা। তো ডেমোক্রেসি ইন্ডেক্স অনুযায়ী 4 ধরনের স্টেজ আছে ডেমোক্রেসির কোয়ালিটির: ফুল ডেমোক্রেসি, ফ্লড ডেমোক্রেসি, হাইব্রিড ডেমোক্রেসি, অ্যান্ড ফাইনালি অথরিটেরিয়ানিজম। তো পৃথিবীর বেশিরভাগ দেশ এখনও কিন্তু কর্তৃত্ববাদ। তো সেই জায়গা থেকে বাংলাদেশ একটা হাইব্রিড ডেমোক্রেসি ছিল। যদিও পাকিস্তান গণতান্ত্রিক ইলেকশন করছিল গত 2টা, তারপর সে কিন্তু কর্তৃত্ববাদী ছিল সাউথ এশিয়ার মধ্যে। ইলেকশন সত্ত্বেও কর্তৃত্ববাদ। বাংলাদেশে ইলেকশন সেভাবে হচ্ছে না। ইলেকশন নিয়ে আমাদের অনেক তর্ক ছিল, মানে ইলেকশন তো আসলে আমরা গত 2014 পরে ইলেকশন, 14 সহ ইলেকশন তো আমরা দেখি নাই। সেই ইলেকশনগুলো সত্ত্বেও বাংলাদেশে হাইব্রিড ডেমোক্রেসি ছিল নানান প্রাতিষ্ঠানিক কারণে। প্রতিষ্ঠানগুলো নানানভাবে কিছু কাজ করছিল, একটা মডেল, একটা স্ট্রাকচার ছিল, যেগুলো অন্য পাকিস্তানি রাষ্ট্রগুলোতে ছিল না। সে কারণে বাংলাদেশের স্ট্রাকচারাল কারণে এবং বাংলাদেশের মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি যে ঐতিহাসিক আগ্রহ, সেই উপনিবেশিক শাসন আমল থেকে এইটার মধ্যে কোনো ভাটা পড়ে নাই। কদিন পর পরই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ গণতন্ত্র ছিনতাই হয়ে গেলেই আবার সে গণতন্ত্র রক্ষা করার জন্য সামনে নামে। এই অবস্থায় বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের সামনে একটা বিরাট সুযোগ যে যে জাতি গণতন্ত্র চাচ্ছে বারবার, তাকে গণতন্ত্রের একটা বাতায়ন খুলে দেওয়া। এবং সেই চান্সটা যদি এই অন্তর্বর্তী সরকার মিস করে, তাহলে সবার জন্য একটা দুর্ভোগ। আবার কর্তৃত্ববাদী রাষ্ট্রের একটা চ্যানেল থাকে। কর্তৃত্ববাদী রেজিম তখন তৈরি হয়, বিশেষ করে আমি অনেক সময় মানে রিসেন্ট লেখাও বলেছি যে 2009 থেকে 14 এটা কিন্তু প্রথম একটা নির্বাচিত সরকার। কিন্তু আমরা কিন্তু এই আলোচনা তখনই করতাম যারা কর্তৃত্ববাদ নিয়ে কাজ করি, পলিটিক্যাল রেজিম নিয়ে কাজ করি, যারা পিওর পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজ করি, তারা আমরা তখনও বলতাম, এবং আমরা তো অনেকেও জানে এটা নির্বাচনী কর্তৃত্ববাদ।
নির্বাচনী স্বৈরাচার, ইলেকটোরাল অটোক্রেসি বলতাম। গত শেখ হাসিনার সরকারটা 2008-এ জনগণের দ্বারা নির্বাচিত হলেও যে প্রক্রিয়ায় কেয়ারটেক গভর্নমেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে এবং নষ্ট করার যে লক্ষ্য ছিল সেটা দিয়ে আমরা যারা পিওর পলিটিক্যাল সায়েন্সে কাজ করি তারা বুঝতেই পারছিলাম মিশন এবং ভিশন ভালো না। এবং এইগুলো কিন্তু আমরা ওই সময় লেখাগুলো আমাদের লেখা দেখলে বোঝা যাবে যে আমরা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এইটা কর্তৃত্ববাদী স্বৈরতন্ত্র হলেও মানে প্রথম 9 বাদ দিলাম 10 11 থেকে এটা ক্লিয়ার। কিন্তু 2014-এর নির্বাচনের যে প্রক্রিয়া মডেল এবং এটা পরবর্তীতে আমরা এখনও অন্তত বুঝি যে ইচ্ছাকৃতভাবেই বিএনপিকে বা অন্যান্য বিরোধী দলগুলোকে নির্বাচনে আসতে না দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। 18-তে এটাও ক্লিয়ার ছিল, জাস্ট বলা হয়েছে এগুলো মুখে, 24-তে এটা করা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে চ্যানেল তৈরি করা হয়েছে নিজেদের ক্ষমতায় রাখার, সেই চ্যানেলে একে অপরের উপর নির্ভরশীল। এই যে কর্তৃত্ববাদীদের সিন্ডিকেটের যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা তো একের অপরাধকে অন্যের ভালো থাকার কোনো সুযোগ নাই। সুতরাং যখনই অপরাধী পালায়, বড় অপরাধী পালায়, তখন ছোট অপরাধী অটোমেটিক পালিয়ে যায়। এটা আসলে একটা চেইনের ব্যাপার ছিল। যেমনভাবে যেই চেইনে তারা সরকার রক্ষা করেছে সেই চেইনটাই আবার পালিয়ে গিয়েছে। অনেক আগে থেকে যে আওয়ামী লীগের মধ্যে মানে সহনশীলতার পরিমাণ, কাউকে স্পেস দেওয়ার পরিমাণ এতটা নাই মনে করে কেউ করেছে। এই আলোচনা অনেকবার, আজকেই আপনি করেন নাই, এই আলোচনা বহুবার এসেছে এবং আওয়ামী লীগেই এই প্রমাণ রেখেছে বিভিন্ন সময়ে যে সে স্পেস দিতে চায় না, এই প্রমাণও সে রেখেছে। বিশেষ করে যেই প্রশ্নটা আসলো, প্রশ্নের মধ্যে যেই ডেটাটা ছিল যে চতুর্থ সংশোধনীর বিষয়ে, সেই চতুর্থ সংশোধনী কিন্তু বলে যে এখানে অন্য কাউকে রাজনীতি করতে দেওয়ার যে স্পেস সেটা রিডিউস করার একটা পরিকল্পনা দল হিসাবে আওয়ামী লীগ করেছে। এটা অনেকেই আওয়ামী লীগের লোকজন যাচাই বাছাই করতে চায় বা জাস্টিফাই করতে চায় এইভাবে যে পরিস্থিতির প্রেক্ষিতে দরকার ছিল। কিন্তু যে কোনো পরিস্থিতির প্রেক্ষিতেই এই ধরনের স্পেস কমানোর সুযোগ নাই, এই জন্য যে এটা তো 6 দফার ভিত্তিতে তৈরি করা একটা রাষ্ট্র। 96 সালে আসার পরে দেখা গেছে যে গণভবনকে ধরে রাখা এবং অন্যান্য আরও অনেকগুলো বিষয় ছিল যেগুলোর কেন্দ্র করে মনে হয়েছে যে পরবর্তীর পাওয়ার ট্রান্সফারের সুযোগ তো সে দিচ্ছে না। এবং একটা পর্যায়ে 2008 সালে আসার পরে দেখা গেল একদম ক্লিয়ার আর যেন কোনোভাবেই দিবে না। তো এইটার জন্য তো আমরা 15 বছর সাফার করলাম। এক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যেও একটা গোষ্ঠী আছে যারা সংসদীয় গণতন্ত্র চেয়েছেন। আমার যেটা কেন মনে হয় যে 2008 সালের পরে আওয়ামী লীগ এবং সরকার এমনভাবে একে অপরের মধ্যে ঢুকে পড়েছিল যে আওয়ামী লীগ ছিল না, শুধু সরকারই ছিল। আর সরকার থাকার কারণে বেশিরভাগ সময় হাইব্রিড আওয়ামী লীগই সরকারকে পরিচালনা করেছে। প্রকৃতপক্ষে যে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগকে ভালোবাসতো তারা সরকার পরিচালনা ছিল না, বা তারা সেইভাবে সেই যোগ্যতার সুযোগটা পায় নাই। না পাওয়ার ফলে একটা স্বৈরাচারী আওয়ামী লীগের বিকাশ ঘটেছিল 2008 নির্বাচনের পরে, এবং সেই স্বৈরাচারী আওয়ামী লীগেই একটা পর্যায়ে চরম স্বৈরাচার লাভ করে 2014, 2018 এবং 24 নির্বাচনের ফলে। বিএনপি যে 15 বছর ধরে ক্ষমতায় নাই, এর মধ্যে তো বিএনপিও তো 3-4 বার ক্ষমতায় এসেছে। জিয়াউর রহমানের আমল থেকে দলীয় 3-4 বার ক্ষমতায় এসেছে। আসার পরেও তো 15 বছর সে ক্ষমতার বাইরে। সেই ক্ষমতার বাইরে থাকার কারণে কি বিএনপির মধ্যে জঙ্গিবাদ জন্ম নিয়েছে? সেটেল হয়নি। বিএনপি তো এক ধরনের অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে গিয়েছে। শেষ হয়ে আওয়ামী কর্তৃত্ববাদের বিরুদ্ধে মাঠে লড়াই করেছে এবং 15 বছর পরে সাফল্য পেয়েছে। যেই প্রক্রিয়া পাক না কেন, বৈষম্য বিরোধীদের মাধ্যমে হোক, নিজেদের অংশগ্রহণের মাধ্যমে হোক, যে প্রক্রিয়া হোক, মিশনটা তো প্রথম শুরু করেছে বিএনপি বিরোধী দল হিসাবে। সো বিএনপি যদি এই 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের মধ্যে থেকে অ্যাডজাস্ট করে জাতি গঠনে কাজ করে যেতে পারে এবং বারবার কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করে কর্তৃত্ববাদকে হটাতে পারে, আওয়ামী লীগও তো যদি গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করতে চায়, কাজ করে, তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করলেই তো অ্যাডজাস্ট হয়ে যাবে। এর জন্য তো আলাদা অ্যাডজাস্টমেন্টের কোনো প্রয়োজন নাই। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা পায়, জনগণ যদি তাকে অ্যাকসেপ্ট করতে চায়,
সেটা তো রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। এখানে তো মানে রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। রাজনৈতিক প্রক্রিয়া যদি আমরা উন্মুক্ত করি, আমরা যদি রাজনৈতিক প্রক্রিয়াকে উদার করি, যেই দাবিটা আমাদের সবসময় ছিল, সেটা তো আমরা বিচারের মধ্যে দোষী ব্যক্তিদের বিচারের মধ্যে তা করতেই পারি। কিন্তু আর দোষী ব্যক্তিদের বিচারের মধ্যে যদি করি, তাতে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম থাকবে না, তাতে ক্ষোভও থাকবে না অন্যদের, কারণ দোষীদের বিচার হয়ে গেছে। আবার যারা রাজনীতিতে অ্যাক্টিভ হতে চান তাদেরও কষ্ট থাকবে না, কারণ তারা মুক্ত হয়েছেন। সো আমার কাছে মনে হয় না কাউকে রাজনৈতিক স্পেস থেকে যদি আমরা বের করতে চাই এটা ঠিক হবে। সবাইকে রাজনীতি করতে দেওয়া উচিত, জনগণই সিদ্ধান্ত নেবে কে রাজনীতি করবে, কে সরকার গঠন করবে, কে করবে না, কে রাজনীতি থাকবে। প্রত্যেকটি তার নিজস্ব ঝুড়ি নিয়ে আসতে হবে, এজেন্ডার ঝুড়ি নিয়ে জনগণকে বোঝাতে হবে, এবং সে অনুযায়ী জনগণ যদি তাদেরকে চায়, তাদেরকে মানে বলছি যাদেরকে চায়, তারাই সরকার গঠন করবে। সেই পরিস্থিতির জন্যই তো আমরা আওয়ামী লীগকে দোষী করেছি। যেই কারণে আওয়ামী লীগকে দূর দিয়েছি, সেই কারণ তার ঘটানো যায় না। আমাদেরকে অবশ্যই একটা অন্তর্মুক্তিমূলক রাষ্ট্র যদি বাঁচাতে চাই, নাগরিকদের যদি বাঁচাতে চাই, দেশকে যদি বাঁচাতে চাই, অবশ্যই গত ফেসিবাদীদের মতো না গিয়ে নতুনভাবে যেতে হবে। যে ভাবটা কি, সেই ভাবটা হলো অন্তর্ভুক্তিমূলক শাসন তৈরি করা। সবাইকে স্পেস দিতে হবে, নারী পুরুষ, বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, সবাইকে স্পেস দিতে হবে। না হলে আবার ফেসিবাদ প্রকাশ পেতে পারে। এর জন্য সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য প্রক্রিয়া হলো বিচারের মধ্য দিয়ে যাওয়া। রাজনৈতিক সিদ্ধান্তের চেয়ে রাজনৈতিক সিদ্ধান্ত বিতর্ক তৈরি করে, সবার কাছে অ্যাকসেপ্টেড হয় না। একটা যদি সত্যিকারের নিরপেক্ষ বিচারের মধ্য দিয়ে দোষী লোকদেরকে শাস্তি দেওয়া যায়, এবং বিচার যদি মনে করে দলও শাস্তিযোগ্য, সেটা বিচারের প্রক্রিয়া দিয়ে আসুক, রাজনৈতিক সিদ্ধান্ত না হোক। বিচার বলুক দল দোষী, কর্মী দোষী, নেতা দোষী, না কে দোষী, বিচার ঠিক করে দিক। এটা বিচারের প্রক্রিয়া। আমার কাছে মনে হয় 2024 সালের পরে এত 1000 1500 উপরে, মানে 5-6 দিনের মধ্যে, ব্যাপারটা হলো 1500 সংখ্যাটা কম পৃথিবীর অনেক আন্দোলনের তুলনায়, কিন্তু সময়টা কিন্তু অল্প। 5-6 দিনে 1500 লোক, মানে কঠিন। চরিত্রটা ডিফারেন্ট। এটা হলো সব তরুণদেরকে মেরে ফেলা, ম্যাক্সিমাম তরুণ, বাচ্চা কাচ্চা। তো এটা খুব পেইনফুল, প্যাথেটিক। এইরকম একটা পেইনফুল, প্যাথেটিক এবং কোনো কারণ ছাড়াই, খুব বেশি কারণ না, সরকারের পদত্যাগ এমন কোনো কঠিন জিনিস না। পৃথিবীর অনেক রাষ্ট্রে সরকারের পদত্যাগের কথা কয়েকজন, পৃথিবীর এমন অনেক রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে সরকারের পদত্যাগের কথা কিছু লোক দাঁড়িয়ে রাস্তায় বললেই সরকার লজ্জায় পদত্যাগ করে ফেলে। তো সেই জায়গা থেকে এত রক্ত দিয়ে পদত্যাগ করতে হলো, সরকার হটাতে হলো। না হটাইলেও পারত, এটা না করলেও পারতো। সরকারে যারা আছেন তারা ঠিক আছে, আমাদেরকে চায় না, আমরা চলে গেলাম, অন্যদের নিয়ে আসেন, স্বাভাবিক প্রক্রিয়া, ক্ষমতা ছেড়ে দিই। তাতে কি হতো, হয়তো প্রধানমন্ত্রী বা অন্য কারোর একটা বিচার হতো, জেলে যেতে হতো, কিন্তু 2-1 বছরের মধ্যেই আবার স্বাভাবিক প্রক্রিয়া ফিরে আসতে পারতো, এত যদি রক্তারক্তি না হতো। এই যে বিশেষ রক্তারক্তি হয়েছে, এই রক্তারক্তি তো এমন একটা রক্তারক্তি যে রক্তারক্তিটার নেচার এরকম গ্রামে গঞ্জে, থানা, ইউনিয়নে, ঢাকার বাইরেও পৌঁছে গেছে। সব জায়গায় ব্যাপারটা হয়েছে। 12 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 35 বছরের পুরুষ, 60 বছরের বৃদ্ধা মহিলা। তাহলে সোসাইটির সকল ধরনের নেচারকে এটা কিন্তু গুলিয়ে ফেলেছে। এই অবস্থায় আওয়ামী লীগের নিজের জন্যই লাইফ পাওয়া অনেক চ্যালেঞ্জিং। কারণ এখন মনে হচ্ছে যে সরকারের বিরোধিতা বা বর্তমান সরকারের নানান চ্যালেঞ্জের কারণে কেউ কেউ সরকারের সমালোচনা করছেন, ঠিক, কিন্তু যখনই সরকার তার কাজ শেষ করতে পারবে, তখনই আবার যখন অন্যরা পিছনের লোকগুলো ফিরে আসবে, তখন কিন্তু মানুষকে মনে করাই দিবে আমার ভাতিজার হত্যার বিচার কি হলো, আমার ভাই যে রাস্তায় মরে গেল, শহীদ হয়ে গেল, কি হইল, আমার বাচ্চা মেয়েটা যে বারান্দা খেলতে গিয়ে মরে গেল, কি হলো, আমার বৃদ্ধ মা যে নিচে গিয়েছিল বাচ্চাটাকে আনতে, কি হলো। তখন কিন্তু মানুষ আর এটা নিতে পারবে না। এই জন্য আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ যতটা না রাজনীতি, যতটা না অন্য দল, যতটা না সরকার, তার চেয়ে বড় চ্যালেঞ্জ হলো এদেশের নাগরিক। এই 10% হোক, 15% হোক, 20% হোক, 20% যদি তার অ্যাক্টিভ সমর্থক থেকে থাকে, আমি জানি না কতটা অ্যাক্টিভলি এখন কত আছে, তাতেও বাকি 80% লোকের কাছে তাকে যেতে হবে। সে 80% লোকের কাছে যাওয়া, এত লোক খুন করে এত অল্প সময়ের মধ্যে, এত ডাইভার্স লোক, এটা কিন্তু কোনো বিএনপির লোক না,
জামাতের লোক না, এটা কিন্তু যে নাগরিক যে যারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের লোক না, এটা কিন্তু রাজনৈতিক পরিচয়ের বাইরের লোক। মৃত্যুর সময় তাদের, শহীদের সময় তাদের রাজনৈতিক পরিচয়টা ছিল না, এরা বিএনপি সমাবেশ থেকে মারা যায় নাই, শহীদ হয় নাই। সে কারণে এই শহীদদের রক্তের উপরে আবার আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা তার নিজের জন্যই চ্যালেঞ্জ। এটা সরকার চ্যালেঞ্জ করতে হবে না, জাস্ট উন্মুক্ত করে দেন, দেখবেন সে নিজেই মহা চ্যালেঞ্জে পড়ে গেছে, মহা চ্যালেঞ্জে পড়ে গেছে। আওয়ামী লীগ যদি দায়ী হয়ে থাকে এই ফেসিবাদী শাসন প্রতিষ্ঠার জন্য, জাতীয় পার্টি হলো রাজনৈতিক দল হিসাবে এবং জাতীয় পার্টির নেতা হিসাবে তার চেয়ে কম দায়ী নয়। আলোচনা জোরে সোরে শুরু করতে হবে। কর্তৃত্ববাদের যে সিন্ডিকেট, আমরা যারা পিওর পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজ করি তারা কর্তৃত্ববাদের সিন্ডিকেটের কথা বলি, কার্টেলের কথা বলি। কর্তৃত্ববাদের যে কার্টেল তৈরি হয়েছে সে কার্টেলের পার্ট ছিল না জাতীয় পার্টি। জাতীয় পার্টি সেই কার্টেলের জুরির একটা এজেন্ট ছিল। সে কিন্তু এজেন্ট, তাকে যেদিন বলা হয়েছে যেভাবে কাজ করার জন্য সে সেভাবে কাজ করছে। এতটা দেশি এবং বিদেশি কথায় দুইটাই। আমরা যখন দেখলাম জাতীয় পার্টির চেয়ারম্যান ইন্ডিয়া থেকে বের হয়ে আসে বললেন তিনি কিছু বলতে পারবেন না। একটা রাজনৈতিক দলের প্রধান, এটা আমার সাথে কি কথা হয়েছে আমি বলতে পারবো না, এইটুকু কথা যদি উনি গোপনও করতে চান, অনেক রাজনৈতিক দলের সাথে কথা হতে পারে বিদেশিদের, এইটুকু কথা বলা দরকার নাই। কিন্তু উনি যখন এই কথা বলে ফেলেন তখন আমরা খুব ভয় পেয়ে যাই যে জাতীয় পার্টি শুধুমাত্র দেশের শেখ হাসিনা বা আওয়ামী লীগের কথাই চলছে না, বিদেশিদের কথাও চলছে না। সে বলছে, স্বীকার করছে। এই অবস্থায় 15 বছরের স্বৈর শাসনের জন্য আমি তো প্রধান দায় দিই জাতীয় পার্টিকে, প্রধান দায় দিই। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে সে চাইতেই পারে বা সে চেয়ে ফেলেছে, চাইতে পারে না, চেয়ে ফেলেছে বা করে ফেলেছে, কিন্তু সেই করাটাকে জাস্টিফাই এবং করাটাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে দেয় নাই যে রাজনৈতিক দলটা, তার নাম হলো জাতীয় পার্টি। চ্যালেঞ্জে পড়ে যেত আওয়ামী লীগ 2014 সালে আওয়ামী লীগ বাধ্য হতো 3 মাসের মধ্যে নির্বাচন দিতে, শুধুমাত্র জাতীয় পার্টির কারণে দেওয়া যায়নি। এবং শুধুমাত্র যাতে, আমি বাম দলকেও বলবো না, বাম দলগুলো আওয়ামী লীগের সাথে থাকলে কিচ্ছু হতো না। জাতীয় পার্টি যেহেতু সরকার গঠন করেছে, সে সরকার গঠন করার কারণে, সে বিদেশিদের তাদের একটা কানেকশন থাকার কারণে এবং 9 বছর শাসন করার কারণে তার এক ধরনের কানেকশন ছিল। এই ফলে সে যখন বিএনপির মতো করে বিরোধী দল বিএনপি সাপোর্ট করে না কিন্তু জাতীয় পার্টি সাপোর্ট করে সরকারের নির্বাচনকে, তখন বিশ্ববাসী এবং দেশবাসী একটা সন্দেহের মধ্যে পড়ে গেছে এবং আন্দোলনের তীব্রতা আসে নাই। নির্বাচনটা ভুল নির্বাচনটাকে শুদ্ধ করার জন্য যেভাবে খালেদা জিয়া বাধ্য হয়েছেন 96 সালে, সেইভাবে শেখ হাসিনা 2014 সালে বাধ্য হলেন না। আর যার ফলে এই 11,000 লোক, 11,000 ছাত্র জনতা আহত, 11,000-এর বেশি, 1,500-এর বেশি নিহত অল্প কয়েকদিনের মধ্যে। এর দায়ও জাতীয় পার্টিকে নিতে হবে এবং এই দায় জাতীয় পার্টিকে যদি আমরা না দিতে পারি, আমরা আবারও ভবিষ্যতে জাতীয় পার্টিকে দেখব এমনভাবেই অন্য কারোর সাথে মিশেছে, যার সাথে মিশে ফেসিবাদ তৈরি করেছে। আমরা আর ফেসিবাদ চাই না, আর এক ফোঁটা রক্ত দিতে চাই না। আর কখনো যেন বারবার আমাদেরকে রক্ত দেওয়ার কথা এই দেশের নেতারা যেন আর না বলে। আমরা অনেকবার রক্ত দিয়েছি, আমাদের অনেক এনাফ রক্ত গিয়েছে। এবার আপনারা দেশ গঠন করেন, যদি দেশ গঠন করতে না পারেন আমরা আর রক্ত দিতে চাই না, এবার থামুন। সুতরাং জাতীয় পার্টিকে কাঠগড়ায় নিয়ে আসেন, জাতীয় পার্টিকে বিচারের দাবি সামনে নিয়ে আসতে হবে। এছাড়া আরেকটা লোকের কথা আমি বলবো আপনাকে, যার কথা আমরা একটু কম করেই বলছি, বি চৌধুরী। বিএনপি থেকে সর্বোচ্চ সুবিধা পেয়েছেন তিনি, সর্বোচ্চ সুবিধা, এবং একটা সবসময় এক ধরনের পজিটিভ ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন। আমরা দেখলাম গত 15 বছরে উনি এবং ওনার ফ্যামিলির যে ভূমিকা, যদিও 2014-18 পরে তাদের আর প্রয়োজন হয়ে পড়ে নাই, তাই তাদেরকে আর সরকার অ্যাকসেপ্টই করে নাই, বাদ দিয়ে দিয়েছে নিজেদের থেকে। কিন্তু গা হেলে পড়ে বি চৌধুরী এবং তার ফ্যামিলি কিন্তু আওয়ামী লীগ রক্ষা করেছে। অথচ এই বি চৌধুরী ফ্যামিলি কিন্তু বিএনপির তৈরি করা। তো বিএনপি মানে বলছি যে বিএনপি তো সরকার বিরোধী গোষ্ঠী, সেক্ষেত্রে এসে বি চৌধুরীও কিন্তু একটা এজেন্ট ছিল এই ফেসিবাদ প্রতিষ্ঠার পেছনে। এর বাইরে আমাদেরকে বারবার মনে রাখতে হবে, খুব সিরিয়াসলি এদেরও আমাদের আলোচনা আনতে হবে, যে সকল সাংবাদিক, যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে সকল বুদ্ধিজীবী 2014 পর্যন্ত ঠিক আছে, 2014 নির্বাচনের পরে যারা
ফেসিবাদের পক্ষে কথা বলেছে তারা প্রত্যেকে কন্ডেমড হতে পারে, প্রত্যেকে দায়ী এবং প্রত্যেকের বিচারে অনাধীন। কারণ এটা এই জন্য যে এই যে 1000 লোক মারা গেল, এই 15 বছরে যে আরও অনেক লোক গুম হলো, 15 বছরে আরও অনেক লোক মিথ্যা মামলা জর্জরিত হলো, তাদের সম্পদ হারালো, এর সব দায় কিন্তু ওই বুদ্ধিজীবীদের পরে, যারা ইনিয়ে বিনিয়ে না অনেক শক্তিশালীভাবেই এই ফেসিবাদকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। তাদেরকে আমরা আলোচনা আনছি না, কিন্তু আমাদেরকে সিরিয়াসলি আলোচনা। এখন আর এই কথা কোনোভাবেই বলা যাবে না যে এই সকল ফেসিবাদীদেরকে কোথাও পুনর্বাসনের চিন্তা করা যেতে পারে না, এবং এটা যারা করবে, এবং এই সকল ফেসিবাদীদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। ফেসিবাদী বুদ্ধিজীবী, ফেসিবাদী সুশীল সমাজ, ফেসিবাদী নাগরিক সমাজ, ফেসিবাদী পেশাজীবী, এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। যদি আমরা এটা না করি, ভবিষ্যতের কোনো ফেসিবাদের সাথে কিন্তু আবার ওরা একজোট হয়ে যাবে। এই জাতীয় পার্টিকে আমি বললাম, আজকে যদি জাতীয় পার্টিকে আটকানো না হয়, এই ফেসিবাদী বুদ্ধিজীবী পেশাজীবীদের যদি আটকানো না হয়, তারা ভবিষ্যতে আবার নতুন ফেসিবাদীদের পক্ষে চলে যাবে।